देव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियताः प्रणतास्मताम्। रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। ज्योत्स्नायै चन्दुरूपिण्यै सुखायै सततं नमः। कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः। नैऋत्यै भवृतां लक्ष्म्यै सर्वाण्यै ते नमो नमः। दुर्गायै दुर्गपालायै सारायै सर्वकारी। সকলকে শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই শারদ শুভেচ্ছা অনুষ্ঠান শুরু করছি। আপনারা এখানে যারা আছেন তারা হয়তো গত বছরে একাধজন হলেও থাকবেন ভাই, তারপরে হয়তো নতুন স্টুডেন্ট অনেক এসছে, সেই হিসেবে হয়তো কিছু কিছু নিউ কামার আছে এখানে। কিন্তু লক্ষ্য করেছেন যে স্টুডেন্ট গত বছর এবছরের তুলনায় টোটাল স্টুডেন্ট কম ছিল, কিন্তু এই অনুষ্ঠানের উপস্থিতির হার বেশ ভালো ছিল এবং খুব উৎসাহজনক ছিল। এক বছরের ভিতরে দেখুন সেই উৎসাহটা কোথাও যেন একটা ভাটা ধরেছে এবং এই স্টুডেন্টগুলোর মধ্যে আমার যতজন স্টুডেন্ট তার আজকে অর্ধেকেরও কম আসবে স্টুডেন্ট উপস্থিত। এবং সেই স্টুডেন্টরা যারা আসেনি অনুপস্থিত তাদের গার্জিয়ানরাও কিন্তু আসেনি। অর্থাৎ এই ধরনের অনুষ্ঠান দেখুন এটা হচ্ছে আমার স্টুডেন্টসদের ইন্সপায়ার করার অনুষ্ঠান, তাদেরকে উৎসাহিত করা। আমাদের বাঙালির যে সব থেকে বড় উৎসব দুর্গোৎসব সেটা কিন্তু একদম দোরগোড়ায় চলে এসেছে। তার সাথে সাথে দোরগোড়ায় উপস্থিত হয়েছে এদের এক্সাম এবং এই এক্সামগুলো কিন্তু এক একটা মানে ওদের জীবনের বড় এক্সাম। যেমন মাধ্যমিক প্রথম বড় পরীক্ষা জীবনে, সেটাও কিন্তু দোরগোড়াতে এসে উপস্থিত হয়েছে। ক্লাস 9 তাদেরও ফাইনাল পরীক্ষা সামনে। যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ফার্স্ট ইয়ার এবং ফার্স্ট সেমিস্টার তাদেরও ফাইনাল সম্ভবত মানে সেমিস্টার ফাইনাল ডিসেম্বরের ভিতরেই হবে। তাহলে বেশি দিন কিন্তু নাই। আমার এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই দুর্গাপুজোতে যে একটা গ্যাপ হয়ে যাবে, পড়াশোনার একটা ছেদ ঘটবে, সেটা মেকআপ করার উদ্দেশ্যে আমি এই শারদ শুভেচ্ছা এক্সাম বলে এটা চালু করেছি গত বছর থেকে এবং বলেছিলাম যে এই এক্সাম তোরা যদি ভালো করে দিতে পারিস তাহলে 1 থেকে 6 পর্যন্ত আমি তোদের পুরস্কৃত করব। এবং সেই পুরস্কৃত এখানে সামনে দেখছেন যেগুলো সাজানো আছে, ঘড়ি আছে, ব্যাগ আছে, তো এগুলো যাতে তোরা পরে একটু ঘোরাফেরা পুজোর আনন্দে মেতে উঠতে পারিস সেই উদ্দেশ্যে কিন্তু আমি এই অনুষ্ঠানটা করি। সঙ্গে আপনারা আসেন, তাতে আমাদের যে শারদীয়ার যে শুভেচ্ছা সেই শুভেচ্ছাটা বিনিময় হয়, এই উদ্দেশ্যেই অনুষ্ঠান করা। কিন্তু এদেরকে এইরকম ভাবে একটা গিফটের প্রলোভন দেখিয়েও সেরকম ভাবে সারা কিন্তু পাচ্ছি না। গত বছর ছিল, এবছর এক্সামটা দিয়েছে অনেকে, মাত্র 3 জন অ্যাবসেন্ট ছিল, 2 জন ক্লাস 9 আর 1 জন সম্ভবত নিটের স্টুডেন্ট প্রিয়া, যে অনেক দূর থেকে আসে, লালগোলা থেকে আসে। তো যারা এক্সামে অনুপস্থিত ছিল তাদের ধরে নিতে হবে তাদের প্রিপারেশন হয়নি, কিন্তু যারা এসেছিল পরীক্ষা দিতে তাদেরও যে প্রিপারেশন খুব একটা ভালো হয়েছে সেটা আমি দেখি। কিন্তু তবুও তার ভিতরে 1 থেকে 6 এটা আমি নির্বাচিত করে দিয়েছি এবং
তাদেরকে হাতে এই আমার সাধ্যতে যে গিফট সেটা আমি তুলে দেব। তো সেই হিসেবেই আজকের অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানের যেহেতু শারদ শুভেচ্ছা, তো প্রথমেই আমি আমার স্টুডেন্ট সমৃদ্ধি সেন, সে একটা মহালয়ার যে মহিষাসুর মূর্তির যে অনুষ্ঠান হয় তাতে যে গান বাজে, সেই গান দিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করছি। তারপরে অনুষ্ঠান বিরতিতে ফিরে যাব এবং আপনাদের সঙ্গে কিছু বার্তালাপ করব। এই বিজ্ঞানের আলোতে পড়াশোনা করেছি। আর এই যে মহালয়ার ভোরে উঠতে হবে, উঠে মহালয়াটা শুনতেই হবে, এটা যেন না শুনলে দুর্গাপুজোটা সম্পূর্ণ হবে না।
এটা কিন্তু একদম ছোটবেলা থেকে আমার ভিতরে এই মহালয়ার অনুষ্ঠানটা একদম মানে দুর্গাপুজো মহালয়া এটা কেমন যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। তা সেই সময় কি করা হতো, টেবিল ঘড়ি থাকতো, বড় ঘড়ি, সেই টেবিল ঘড়িতে অ্যালার্ম দেওয়া হতো যে 4টের সময় উঠতে হবে। আর ব্রিটেনের কেরোসিনটা ভরে রাখতো, মাকে বলতাম এই যে আমার মা দেখতে পাচ্ছে এখন অসুস্থ, এর আগের বারে এসে বসেছিল। তো মেডিকেলটা কেন ভরে রাখতো, অন্ধকারেও তো শোনা যাবে রেডিও, কিন্তু আমি করতাম কি ওই মহালয়াটা আমাকে করতে হবে, অর্থাৎ ওই যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যে স্তোত্র পাঠ করছে, চর্বি পাঠ করছে, সেইগুলোকে আমার যেন মানে হয়ে গেলে তো হারিয়ে যাবে, তখন তো আমি ধরে রাখতে পারবো না। এখনকার যুগে যেমন রেকর্ডিং করা যায়, গুগলে গিয়ে লিখলে পাওয়া যায়, আমি করতাম কি লিখতাম প্রতি বছর। ওই বলে যেত যতটুকু লেখা হয় তত ফাঁকা হয়ে যেত, গানটা হতো যখন গানের 2-1 লাইন লিখে সেটা ডট করে আবার লিখতাম। এরকম ভাবে ক্লাস 6, 7, 8 আমি কিন্তু এই মহালয়ার সাথে এরকম ভাবে জড়িত, এবং সকাল হয়ে গেলে সেই মহালয়াটা আমার করতে হবে যতটা লেখা হয়েছে এরকম ভাবে। সেই জন্যে যখনই এই এখনকার যে বেতারে প্রচারিত হয় তখন কানে একটু বাজে কোথাও দেখে, আপনারা শুনেছেন কিনা, অর্থাৎ সেই মহালয়ার যেটা সেটা কিন্তু একটু মনে হয় যেন আলাদা। তা আমি ফেসবুকে বেতার শ্রোতা ক্লাব, তার সেখানে গিয়ে আমি আমার এই অপিনিয়নটা দিয়েছি যে আমরা যে চিরাচরিত যেটা শুনে এসেছি, অর্থাৎ বীরেন্দ্র ভদ্র এই যে মহালয়াটা এটা হয়ে এসছে কিন্তু অনেকদিন আগে, অনেকদিন আগে, মানে স্বাধীনতার আগের থেকে। তারপরে আস্তে 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 সেটা সংস্করণ হয় এবং ফাইনালি এটা রেকর্ডিং হয় 1966, তারপর থেকে মনে হয় 71, 72 ঠিক মনে নেই, মনে হয় পরের যেটা ভার্সন একদম সিলেক্টেড, একদম ফাইনাল সিলেক্টেড, সেটা 1973। তো ওরা করে কি এই আকাশবাণী ওরা ওই যে আগের রেকর্ডিং গুলো ওগুলো বাজায়। কেন বাজায়? যেহেতু এই মহালয়াটা সবার কাছেই রেকর্ডিং হয়ে আছে, তাই একটু এক্সেপশন ব্যতিক্রম করতে চাই। তো যাই হোক, তো আমি বলতে চেয়েছি আমার এই স্মৃতিচারণটা করলাম শৈশবে এই কারণে যে আমি কিন্তু দেখুন আমি তো পড়াশোনা করেছি, কিন্তু পড়াশোনাটা তখনও দুর্গাপূজা এসছে, মহালয়া এসছে, তা আমি কিন্তু পড়াশোনাটা ঠিক চালিয়ে গেছি, কারণ ফাইনাল পরীক্ষাটা তো দুর্গাপুজোর পরে। সেই বোধটা কিন্তু আমাকে শিখিয়ে দিতে হবে। ক্লাস এই জন্য বলে না যে অনেকের বোধ নিজে থেকেই আসবে, কারো যদি আগে না আসে তাহলে আসতে হবে। এই যে কথাগুলো মানে কিছুটা হলেও সত্যি যে কারো কারো ভিতরে নিজে থেকেই থাকে, আবার কাউকে জোর করেও পারা যায় না। তা আমি করতাম কি, আমি সকালবেলা থেকে একদম বেলা 11টা পর্যন্ত টানা 4 ঘন্টা 5 ঘন্টা পড়তাম, তারপরে আবার দুপুরবেলায় স্নান খাওয়া করে 2 ঘন্টা পড়তাম, মোটামুটি 6-7 ঘন্টা পড়ে নিতাম, মানে যখন ব্যাটারিটা চার্জ। এইবার আমি ভাবতাম যে আমি এবার উপযুক্ত হয়েছি, এবার আমি এনজয়মেন্ট করতে পারবো, দুর্গা ঠাকুর করতে পারবো, ঘুরে বেড়াতে পারবো। আমার এই স্টুডেন্টদেরকেও আমি সেটাই বলবো যে তোমরা অবশ্যই এনজয় করবে, কিন্তু তোমার মাথায় এটা রাখতে হবে যে আমার এই দুর্গাপুজো, কালী পুজো এসব চলতেই থাকবে, তারপরে কিন্তু ফাইনাল পরীক্ষাটা আসবে। অতএব সকাল এবং দুপুরটা নষ্ট না করে পড়াশোনা চালিয়ে গিয়ে ঠিক
নিজেকে সমৃদ্ধ করে, আমি যেমন চার্জ করে নিতাম নিজেকে, সেরকম চার্জ করে নিয়ে তারপর তোমরা এনজয় করো। কিন্তু দেখবেন অনেকে করবে কি, মেয়ে তো থাকবে 8টা 9টা, উঠবেই তো না। জল বা একবার তো জল যদি ঢেলে দেন গায়ে তাহলে হয়তো উঠতে পারবে। আছে, আমি তাই বলছি না, কয়েকজন থাকি থাকতে পারে, কিন্তু বেশিরভাগই তাই আছে। তারপরে দেখবেন সাইকেল অথবা টোটো করে ঘুরতে বেড়ালো টোটো কোম্পানি, ফিরে এলো দুপুর 2টোর সময়, অন্ততকে একেবারে ঘেমে কালো হয়ে চারিদিকে। এবার এসে বললো মা খেতে দাও, খিদে পেয়েছে। তখন কিন্তু বাড়ির কথা মনে করবে, পকেটে একটু পয়সা থাকলে কিছু কি খাবে। তারপরে কিন্তু বাড়িতে আসার পর স্নান করে, বাবা চান করে তারপরে খাওয়া দাওয়া করে ওই যে ঘুম দেবে, দেখবেন উঠবে 6টার সময় 7টার সময়। হয়তো আজকে ওই রকম অনেকে হয়তো ঘুম দিয়ে হয়তো আসতে পারে, এরকম থাকতে পারে, পড়বে কখন। তারপরে তো বলবে যে এবার আজকের বন্ধুদের সাথে বেড়ানো আছে, রাত 8টায় বেড়াবো, বিদ্যুৎ কটায় ও তা বলতে পারবো না, তার হয়তো বসে আছে রাত 1টা 2টা। এই হচ্ছে কালচার। এই কালচারের জন্য এর আগামী বছর যদি আমি করি এই অনুষ্ঠান, আজকে যে কজন আছেন সে কজনও পাওয়া যাবে, এখানে যে কজন আছে সে কজনও পাওয়া যাবে। কি সব গরিব কিছু লাগবে, বাইক দিবে নাকি স্যার, একটা বাইক দিই তাহলে আমরা করবো, তাও বাইক দিলেও করবো। ওদের যতই প্রলোভন দেখান, যতই করুন, কারণ কেমন যেন প্রকরণ ঘটে গেছে। প্রকরণ মানে লাইফ সায়েন্সের একটা, বায়োলজির একটা জিনিস আছে প্রকরণ, মানে কেমন যেন একটা যুগের সাথে তাল মিলিয়ে হোক, বা দেশ বলুন বা যাই বলুন, তার সাথে হোক, আমি কোনো এসব কথা বলবো না, কিন্তু পরিস্থিতি আর কি, পরিস্থিতি হয়তো প্রকরণ ঘটিয়ে দিয়েছে। নম্বর তো পেয়েই যাবো, ওটা কোনো ব্যাপার না, পাস। আর নম্বর হয়ে গেছে এদের কাছে সব থেকে, মানে এই যে ধরুন যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তারা যদি আজকে বেসরকারি কলেজে পড়ে, সেই কলেজ তার সুনাম রাখার জন্য 80% 90% যে কোনো ভাবে হোক নম্বর তুলে দেবে, এই দেখো যেভাবেই হোক আয়োজন করে দেবে নম্বরের। আচ্ছা বলুন তো, নম্বরের আয়োজন করে যদি একটা ইঞ্জিনিয়ারকে তৈরি করে দেয়, একটা ডাক্তারকে তৈরি করে দেয়, সেই ডাক্তারের হাতে মানুষ তো মারা যাবে, ইঞ্জিনিয়ারের হাতে তো বীজটা ভেঙে পড়ে যাবে। তাহলে এইসব করে লাভ কি? তোমার ভিতরে যদি শিক্ষাই না থাকে, অন্তঃসার শূন্য শিক্ষা, শুধু নম্বরের বোঝা পিঠে বয়ে তুমি ঘুরে বেড়াবা। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে মুদ্রাস্ফীতি যেমন ঘটে, তেমনি নম্বর স্ফীতি ঘটছে। এবং এই নম্বর স্ফীতির ফলে এরা যে এক একটা কি তৈরি হচ্ছে এটা বলা খুব মুশকিল। মানে গ্র্যাজুয়েট চাওয়ালা দেখছি ফেসবুকে, ওরা মানে বিভিন্ন নানা রকম দিচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি চাই এরা শিখুক, যদি নম্বরও কম পায় কিন্তু শিখুক কিছু, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। সেজন্য আমার মস্তিষ্ক প্রসূত যেটা, সেটা হচ্ছে যে এডুকেশনাল ডেন্সিটি এখন চালু করা উচিত। হয়তো ভবিষ্যতে চালু হতেও পারে, যেটাকে ইডি বলছি সংক্ষেপে। এডুকেশনাল ডেন্সিটি ইজ ইকুয়াল টু নলেজ ডিভাইডেড বাই কোয়ালিফিকেশন। যেমন ফিজিক্সের রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। ওই ভরটাকে আমি ধরলাম নলেজ, আর আয়তন হচ্ছে তোমার কোয়ালিফিকেশন। তোমার কোয়ালিফিকেশন আছে, তুমি দারুণ, তুমি বিটেক এমটেক, ভিতরে কিছু নাই, তাহলে তোমার উপরের যে নলেজটা নাই, তাহলে কি হবে? তাহলে কিন্তু তোমার এডুকেশনাল ডেন্সিটি কমে যাবে, কারণ হরের মান বেশি হয়ে যাবে। তাহলে ডেন্সিটি মানে কি? ঘনত্ব কমে গেল, মানে তুমি পাতলা, অর্থাৎ তোমার ভিতরে কিছু নাই, তুমি হালকা। আমার যে কথাটা বোঝাতে চেয়েছি আশা করি বুঝেছেন। আমি এই নিয়ে আর বেশি করবো না। আগে গার্জিয়ান মিটিং করতাম, আপনারাও আসতেন, আমি বিভিন্ন রকমভাবে বুঝিয়েছি যে যদি বাড়িতে ছুটিতে থাকে, ছুটির রুটিন কেমন হবে, সকাল থেকে কেমনভাবে তারা স্পেন্ড করবে। আমি সেগুলো জেরক্স করেও দিয়েছি, আজকেও জেরক্সে চাপিয়েছিলাম। আমার মনে হলো ওগুলো দিয়ে আর কি, আমি তো বহুবার বলেছি।
কিন্তু কেউ তো মানবে না, ওই তো সেই 9টা পর্যন্ত ঘুমাবে, ওই তো সেই একই ওদের যা রুটিন সেই রুটিন ফলো করবে। সেই জন্য আমি আর এখন নিজের ভালো পাগলেও বুঝি, যদি এরা নিজের ভালো বুঝতে শিখে হয়তো একদিন বুঝবে, এই আশা রাখি। এবার আসছি, আমি এই যে পরীক্ষাটা নিয়েছিলাম, পরীক্ষাটা সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দিয়েছিল, শুধু ওই যে বললাম 3 জন। আমি জানি না 3 জনের পরিণতি পরবর্তীকালে কি হবে সেটা সময় দেবে। অর্থাৎ একটা এক্সাম যেটা 1 মাস আগে ডিক্লেয়ার করা হয় 2-3টে চ্যাপ্টারের উপরে, কেন বলেছিলাম জানেন? যাতে এই যে পড়ার যে ঘাটতিটা হবে এই পুজোতে সেটা মেকআপ হয়ে যায়, 2-3টে চ্যাপ্টার এগিয়ে যায়, বাকি চ্যাপ্টারগুলো রিভিশন দিয়ে তাহলে যাতে পুজোর পর সেগুলোকে তারা মেকআপ করতে পারে। এই উদ্দেশ্যে আমি এই পরীক্ষা করেছিলাম, কিন্তু কোনো কৌশলই মানছে না। সেই একটা গল্প ছিল যে একটা মাস্টার গল্প করতে করতে অঙ্ক শেখাচ্ছিল, তার সঙ্গে আরেক বন্ধু বলছে, ভাই বলছে আর কি, দাদা দাদা আমাদের অঙ্ক শেখাচ্ছে। মানে যতই কৌশল করি না কেন, আমি যেমনভাবেই করি না কেন, ওরা কিন্তু ওদের সিদ্ধান্ত অঞ্চল, অর্থাৎ ওরা নিজের যে ছন্দ, নিজের যে রুটিন, সেখান থেকে ওরা কিন্তু করছে। যাই হোক, আজকে আপনারা যে কজন এসছেন তারা অন্তত পক্ষে আপনাদের যে স্টুডেন্টস যারা আছে তাদের পজিশনটা কোন জায়গায় সেটা আমি এই অনুষ্ঠানের পর নন রেকর্ড করবো না, সেটা ভাবে আমি ইন্ডিভিজুয়ালি যে কজন এসছেন তাদের আমি বলবো খাতা দিচ্ছি যে এই জায়গায় তারা স্ক্যান করছে, সেই জায়গাটা থেকে ওভারকাম করা উচিত। মনে করুন এটা একটা টেস্ট, আর কি যেমনভাবে ব্লাড টেস্ট হয়, রিপোর্ট পেশ হয়, সেই রিপোর্ট দেখে পরবর্তীকালে পদক্ষেপ নিতে হয়, এইটাও ধরুন সেরকম। ঠিক আছে, এবার আমি ফিরছি পুরস্কার বিতরণের অনুষ্ঠানে। আমি এখানে ক্লাস 9, 10, 11 নিট এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এদের একসাথে পরীক্ষা নিয়েছিলাম। এই পরীক্ষাটা ছিল টোটাল 30 মার্ক। নিটের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বা ক্লাস 11 স্টুডেন্ট তাদের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং এর প্রচলন ছিল, মানে নেগেটিভ মার্কিংটা ছিল। তো সেই হিসেবে ওদের মূল্যায়ন হয়েছে 30-এ। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসের পরীক্ষা নিয়েছিলাম ফিজিক্স, কেমিস্ট্রি আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ক্লাস 10 তাদের পরীক্ষা ছিল ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর ম্যাথ। ম্যাথের পার্টটা বেশি ছিল, ম্যাথের 15 ছিল, বাকি ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের বাকি 15 ছিল। ক্লাস 9 তারা কেউ পার্টিসিপেট করেনি, পরীক্ষায় আসেনি। তো এইটা স্টুডেন্ট পেয়েছিলাম, টোটাল 12 জন পরীক্ষা দিয়েছিল। 12 জন পরীক্ষা করতে প্রথম আর কি, প্রথম বললেও আমি কিন্তু এটা ভাববেন না যে মানে 30-এ মানে একেবারে 29, 28 এরকম ব্যাপার নয়। আমি মার্ক করছি না, আমি পরে বলেছি সেটা পার্সোনালি দেখে আমি দেখিয়ে দিব কোথায় তাদের ত্রুটি আছে, খাতা আছে আমার কাছে, কাজে গিয়ে দেখাবো। ক্লাস যদি স্টুডেন্টস থাকেন সাথে প্রথম হয়েছে এই সব ক্লাসের মধ্যে মেঘা দেবনাথ। মেঘাকে বলবো আমার কাছে এসে এই যে পুরস্কারগুলো এখানে রয়েছে, এই পুরস্কারের মধ্যে তোর যেটা ইচ্ছা, যেহেতু তুই প্রথম চয়েসের ফার্স্ট অপশন হচ্ছে চয়েস, সেই চয়েসটা তুই করবি, কোনটা নিবি এইভাবে নিবি। আচ্ছা, মেঘার দেখো ঘড়িটা দেখানো যাচ্ছে, এই দেখুন এই ঘড়িটা ও চয়েস করেছে, এই ঘড়িটা আমি মেঘার হাতে তুলে দিচ্ছি।
আপনারা একটু হাততালি দেবেন যাতে একটু উৎসাহ পায়, যার উদ্দেশ্যে আবার এটা করা। ফটো দিই না, ফটো আমি ওটা নিতে পারি না। ফটো তো শুনতে পারো না। সায়ন, আচ্ছা আপনারা কাছে মোবাইল ফটো তুলো, তুমি ফটো তুলো। ভিডিও থেকে ফটো তুলেছি। বসিয়েছো তুমি সায়ন? আরে ভিডিওর ওখানে ফটোর অপশন আছে, আমি জানি না। ভিডিওর অপশন থেকে তো ও ক্যামেরা আছে ওগুলো তো বানাতে নেবে না। একবার পুরো দ্বিতীয় হয়েছে মানে ওই 30 নম্বরের ভিতরেই আর কি। তারপরে সেকেন্ড যে সে হলো সায়ন সরকার, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সায়ন সরকার। এবার তোর অপশন হচ্ছে এসে কোন বইটা নিবি বা কি নিবি। আমার না আপনি দিন আপনারা কি বলেন তুই দিয়ে দিয়ে দে এখানে একটা। না, না, কোনো ladies ও পায়। সেটা বললে তো ভালো লাগবে। আমার সেটাই, আমার এই অনুষ্ঠান আমি জানি না সামনে তো করতে পারবো কিনা। আমার এটাই নিয়ম যে ফার্স্টে আসবে সে চয়েস করবে, তারপরে সেকেন্ড আসবে সে চয়েস করবে। সায়নের ঘড়িটা হচ্ছে এরকম, ওইটা চয়েস করেছে। তো হাততালি দিয়ে সায়নকে উৎসাহিত করবে। এরপরে থার্ড হয়েছে প্রীতম, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কিন্তু অনুপস্থিত। অতএব প্রীতমকে পুরস্কার এই অনুষ্ঠানে প্রদান করতে পারছি না। ফোর্থ হয়েছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সাগর, সাগরও এই অনুষ্ঠানে উপস্থিত হয়নি। সেজন্য এই অনুষ্ঠানে তাকেও কিন্তু আমি পুরস্কার প্রদান করতে পারছি না, কারণ সেই যে অবসর থাকে সেই অবসরটা ওরা কিন্তু পাবে না। এবার জানি না পুরস্কারটা হয়তো মানে দেওয়া যাবে না, কারণ পরে এদের অপশন চলে আসবে। পরে যারা আছে তারা চয়েস করে নেওয়ার পর হয়তো যদি এখন সাগর বা প্রীতমের একটা পাস করে থাকে বা তাহলে তো সেটা মিলবে না। সেই জন্য আমি এটা উপস্থিত থাকতে হবে, উপস্থিত থাকলেই পুরস্কার পাবে, তাহলে পুরস্কার দেওয়া যাবে। কারণ এটা এই যে নিয়মটা, এই নিয়মটাকে আমি ভাঙতে পারবো। ঠিক আছে, যদি সামনে বছর করা যায় তখন আবার সেটা অনুষ্ঠানটা সামনে বছর আবার এই অনুষ্ঠানে চলে আসবে, কিন্তু ওদের মধ্যে আমি তো যাবো। আচ্ছা, এরপরে যেখানে ঠিক হয়েছে সুস্মিরা, ক্লাস 11। সুস্মিরা চয়েস করলেন এটা তো একটা বিয়ে, তুই তো একটা নিয়ে না যেটা এইটা এই ঘড়িটাও চয়েস করেছে, এই ঘড়িটা ওকে আমি কিনে দিচ্ছি। এবার 6 মানে আমি পুরস্কারের সংখ্যা বাড়িয়েছি যে যাতে তোরা উৎসবাস এবং উপস্থিত থেকে পুরস্কারগুলো নিতে পারে সেই উদ্দেশ্যে। ষষ্ঠ যে হয়েছে সে হলো এসএম তাসনিম, নিজের স্টুডেন্ট, ফিজিক্সে
কিসের প্রতীক দেয়? প্লাস্টিক। তাসনিম এই বইটা চয়েস করেছে। আচ্ছা, এবার আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে একটু সামান্য ভালো দেওয়ার শুভেচ্ছা প্রদান করব। আর তার আগে বলি, এখানে যারা মানে 1 থেকে 6 প্রশ্নই আছে কিন্তু পরীক্ষায় পার্টিসিপেট করছি, এরকম কে আছে? এরকম কে আছে? এই সমৃদ্ধি, তুই আর কে? বিনাশ চলে। তোদের জন্য একটু চকলেটের ব্যবস্থা আছে, চলে। সঙ্গে পুরী থেকে জগন্নাথ দেবের আশীর্বাদ জন্য একটা পেন নিয়ে এসেছি, সেই পেনটা দিলাম যাতে জগন্নাথের আশীর্বাদের মাধ্যমে আরেকটু ইমপ্রুভমেন্ট করে, সেই জন্য। আর কি হবে? এই কিসে পড়িস জানো তুই? তারপরে পড়াশোনা করতে হবে, দিয়ে একদম টপ হয়ে যেতে হবে, পিএম হয়ে যাবি, আইএস অফিসার হয়ে যাবি, ডাক্তার হয়ে যেতে হবে বা ইঞ্জিনিয়ার হয়ে যেতে হবে। যাই হবি একদম মন থেকে পড়াশোনা করে ভালোভাবে পাবে। আচ্ছা, এবার আপনাদের একটু শারদ শুভেচ্ছা প্রদান করবেন আমার সহযোগী তোদের জেঠিমা সবার হাতে গিফট আছে, এটা ওটা দিয়ে যাওয়া। এখানে একটু তাকাও, এই সামনে এসে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারেন। যারা এসছেন সামনে চলে আসুন, সামনে আসুন। আমার এই টোটাল রেকর্ডিং অনুষ্ঠান, আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আমি এটা দিয়ে দেব। প্রত্যেক বছরই, এর আগের বছরটাও দিয়েছি। যারা আসতে পারেনি বা আসেনি কোনো কারণে, তারাও যাতে অনুষ্ঠানটা দেখতে পায় এবং অনুষ্ঠানটার মাত্রা বা গুরুত্ব বুঝতে পারে, সেই উদ্দেশ্যে এটা দিয়ে দিতে চাই। হ্যাঁ, আপনি কিছু বলবেন? আচ্ছা, তুমি ওনার দেখে
ও যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে, ওকে নিতে পারছে, ওকে পারবে না চেঞ্জ করা যায় তখন করবো। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ছে, ও কি করতে পারবে নাকি চেঞ্জ করবে, তাই বলছে? মানে ওকে নিতে পারছে সেটা আপনি ভাব। সায়নকে তো আমি আগেও পড়েছি, দেখেছি। ওর একটু প্রতিবন্ধকতা যেটা হ্যান্ডরাইটিংটা যদি কেটে উঠে ক্লাস 11-12 ওর যে পড়াটা সেটা একটু ঘাটতি আছে পড়ায়, মানে ভিতরে এয়ার বাবুল যেমন ঢুকে পড়লে কনফিডেন্স যেমন স্ট্রেংথ কমে যায়, তেমনি কিছু বাবুল ঢুকে গেছিল, অর্থাৎ ভয়েস আছে। মানে এটা যখন ধরুন কেমিস্ট্রি অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি ইঞ্জিনিয়ারিংয়ে, সেটা কিন্তু অলরেডি ও 11-এ পড়েছে এবং ডিটেলস পড়েছে, কিন্তু ও বলছে স্যার এটা এখন যেমন বুঝতে পারছি 11-এ সেটা 11-এ যে স্যার দিয়েছিলাম আমি, সেখানে আমি সেটা বুঝতে পারি, মানে এখন যেটা পরিষ্কার হচ্ছে তখন পরিষ্কার। স্যারটা আমাদের বাছাই করা মানে ভুল ছিল, মানে বুঝতে পারিনি কোনো স্যারের খারাপ মন্দ ভালো না, উনি লেখাতেন না। হ্যাঁ, গার্জিয়ানদের একটা দেখুন রোল তো আছে। আপনি চেক করে আপনার চলবে, তাহলে ওখানে যিনি কথা বলবেন যিনি কথা বলবেন। গার্জিয়ানদের তো একটা ভূমিকা আছে, যদি প্যারেন্টিং হয়ে যায়। প্যারেন্টিং মানে এই যে ধরুন পিতামাতার যে গাইডেন্স কর্তব্য, এটা যদি কোনো কারণে ফল্টি হয়ে যায় তাহলে কিন্তু সেই সাফারার কিন্তু সেই স্টুডেন্ট হয়। তো এখন নির্বাচন করা বা কাকে দিয়েছে এবং সে কেমন করেছে বা সেটা তার দোষ নাকি সে নিজেই ঠিকঠাক নেয়নি বা কিছু, এগুলোর ভিতরে বিশ্লেষণ করা এখন সেটা সময় নয়। তবে আমি বলবো আপনার ছেলে, আপনি যে প্রশ্নটা আপনি করছেন যে সিভিলিতে করছে করতে পারবে কিনা, আমার মনে হতে পারবে। কারণ ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা আমি যখন পড়াচ্ছি, স্কেল করাচ্ছি, সব থেকে যেটা স্কেলের ফার্স্ট সেমিস্টারের স্কেলের আছে, সেখানে আরএল বের করে সেখান থেকে কেমনভাবে লেন্থ অফ দ্য স্কেল করে ডায়াগোনাল স্কেলের কনস্ট্রাকশন গঠন করে সেই কনসেপ্টটা যখন নিতে পারছে এবং জিওমেট্রিক্যাল ড্রয়িং আবার শুরু হয়েছে, সেগুলো যখন পড়ছে বিষয়ের সঙ্গে নিতে পারেন। আর ভগবান সবার মধ্যে একটা ব্রেন কিন্তু দিয়েছে, সেটা আমরা কেউ ইউজ করি, কেউ আনইউজ করি। ইউজ করতে কেউ পরে তাহলে ও অবশ্যই থাকবে এমন কিছু ব্যাপার নয়। যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় আর কি সাবজেক্ট, সেটা হলো আরসিসি ডিজাইন। যেমন ধরুন আমাদের যে মানব শরীরের স্ট্রাকচারটা কি আমাদের, সে কঙ্কালটা, তাই না, স্কেলিটনটা আমাদের। তেমনি এই বিল্ডিং এর বলুন তো সব থেকে এরটা রেনফোর্সমেন্ট, রডের বাইন্ডিং, বিল্ডিং শুধু না, ব্রিজ বলুন, যাই বলুন, ওই যে কঙ্কালটা তৈরি করে অর্থাৎ রেনফোর্সমেন্ট, ওইটা দিয়ে যে বিষয়, হ্যাঁ, রিইনফোর্সমেন্ট, সিমেন্ট কংক্রিট ডিজাইন, আরসিসি ডিজাইন, এইটা সব থেকে একটু সবাই বলে লাভ টাফ আর কি, কিন্তু বাকি সব পারে, কোনো অসুবিধা নেই। তাহলে চেঞ্জ করে কি করবে, কোনটা করবে? না দেখুন, এটা তো আলাদা, ওইটা আমি বলতে পারবো না যে সিভিল করবো না মেকানিক্যাল করবো, দুটোই ভালো নিজের নিজের ক্ষেত্রে। সিভিলে আমি আছি বলে যে আমি বলবো যে সিভিল করা, আমি সেটা বলবো না। এখন কিন্তু ছাড়তে চাইছি না। দেখুন, সিভিলের ব্যাপ্তি বেশি, ক্ষেত্র বেশি, মেকানিক্যালের ক্ষেত্র কম নেই, আছে। সেগুলো আমি এদের বলেছি, টোটাল ডিসকাশন আমি ক্লাসে করেছি। চেঞ্জ মানে কি আপনি এটা বলতে চেয়েছেন যে সিভিল না মেকানিক্যাল, তো মেকানিক্যাল কি নিতে পারছে? হ্যাঁ, এখনো পর্যন্ত যা করেছি নিতে পারছি। প্লাস আমি তো আরো পরীক্ষা নিতে পারবো, আরো পড়ানো আছে, মেকানিক্স অফ স্ট্রাকচার আছে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল আছে, এগুলো আছে। এগুলো বিষয়গুলোতে ঢুকবো, ওর উপর
নির্ভর করবে কতটা মাইন্ড কনসেন্ট্রেশন করছে এবং কতটা সময় দিচ্ছে, কতটা ভালোবাসছে, অন্য দিকে মন না দিয়ে এইদিকে কতটা দিচ্ছে, এটার উপর নির্ভর করবে। যে কোনো পড়াশোনা, আপনি সিভিল বলেন, মেকানিক্যাল বলেন, যাই পড়ান, পড়াশোনা নিজেকেই করতে হবে। টিচার অবশ্যই গাইড করবে, তাকে বুঝিয়ে দেবে, বাকি কাছে তাকে এটা একদমই খারাপ গেছে, সেটা বুঝিয়েছে। একটু ঠিক ছিল। আর এবছর কি করছে এটা আপনি কেমন শুরু হয়েছে তবে আমি কালকে পরীক্ষাটা দিয়ে আজকে আমি ওই জন্যই আসাতে কেমন পড়েছি। দেখো আমি কত সেকেন্ড পজিশনে আছি, তবে ভাবলে কিছু নাম্বার নেই, কিন্তু ঠিক আছে, ওটা আশঙ্কার কিছু নেই, পারবে। ওটাই ভালো। ঠিক আছে, আর কেউ কিছু বলবেন? আর কারো কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন।